শাপলা চত্বর হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করে বিচারমুখী করার জন্য এখন কি করবে? আমরা তো অবশ্যই জানি কারা আসলে এই হত্যাকাণ্ডের মূল নায়ক, কারা কারা তখন এই মদত দিয়েছেন এবং করেছেন। তো এটা নিয়ে এটা একটা জুডিশিয়াল আসলে ইনভেস্টিগেশন করা উচিত। আমার মনে হয় ইন ডিউ কোর্স অফ টাইম এটা হবে। বর্তমান প্রেক্ষাপটে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি শাপলা চত্বর হত্যাকাণ্ডের জড়িতদের বিচারের আওতায় আনা যায় কিনা, সবার যারাই গত হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে। এবং আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা অস্থির হবেন না। আপনারা জানেন ল্যাটিন আমেরিকা মানে দক্ষিণ আমেরিকায় এই ধরনের আমরা যে ধরনের হত্যাকাণ্ড দেখছি সেই ধরনের হত্যাকাণ্ড ওইখানে লেফটিস্টদেরকে খুন করা হয়েছে, যারা বামপন্থী বা ওদেরকে প্রচুর এরকম প্রায় কোনো দেশে 20-30 হাজার ছেলে মেয়ে উধাও হয়ে গেছে। তো ওরাও কিন্তু এটা নিয়ে আন্দোলন করেছে প্রত্যেকটা দেশে, আর্জেন্টিনা, চিলে, তারপরে পেরু, এই পুরো দেশগুলোতে। তো ওরা যেটা করেছে যে আপনারা ওইখানে আপনি যদি হিস্ট্রিগুলো পড়েন দেখবেন যে অনেক দিন লেগেছে, 1-2 দিনের বিষয় না। অনেকে বলেন যে কালকে এটা আপনি যদি সুবিচার করতে হয় আপনাকে সময় দিতে হবে। আপনারা কথাটা জারি রাখবেন যাতে বিচারটা হয়, বিচারের জন্য প্রেশারটা সবসময় যেন বজায় থাকে। বাট সুবিচার যদি আপনি চান, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সবাই মেনে নেবে যে না এটা সুবিচার হয়েছে, সেটার জন্য সবাইকে টাইম দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বললাম যে কালকে 3 মাসের মধ্যে আমি একজনকে বিচার করে ফেলবো, এটা আসলে মানে অনেকে বলেন যে না এই গভর্নমেন্টের সময় এটা করতে হবে। আমাদের সবার বলা উচিত যে আমরা ন্যায় বিচারটা চাই, ন্যায় বিচারটাই মেন এখানে। এবং অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে বছরের পর বছর লেগে যেতে পারে, এটুকু আমার মনে হয় পুরো বাংলাদেশের সবারই এটা বোঝা উচিত। কিছু কিছু জিনিস একদিন ইচ্ছা করলেও দ্রুত করা সম্ভব না, ন্যায় বিচারটা অনেক দিন। আপনি ল্যাটিন আমেরিকায় দেখেন যারা আর্জেন্টিনার যে জেনারেলরা এই 30-40 হাজার 20-30 হাজার ছেলে মেয়েকে গুপ্ত হত্যা এবং গুমে জড়িত ছিল, তাদের বিচারটা অনেক অনেক বছর লেগে গেছে। পেরুতে এখন এই 20 বছর ধরে হচ্ছে। হ্যাঁ, তা আমাদেরও এটা ফোকাসটা যাতে থাকে এবং প্রেশারটা থাকে, এটা আমাদের দেশেও হবে, কেউ মুক্তি পাবে না, নিশ্চিত থাকেন। বাংলাদেশে এই যে একটা কিলিংয়ের একটা যে পলিটিক্স, সেটা আসলে পতিত স্বৈরাচার এই কিলিংটা এগুলো করে সে আসলে দেশে একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করেছে। দ্বিতীয় হচ্ছে যে সে চেয়েছে যে তার ক্ষমতাটা পাকাপোক্ত হোক এবং অ্যাট দ্য সেম টাইম সে ওয়ার অ্যান্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে। বাইরে দেখিয়েছে যে আই এম ইয়োর গুড পার্টনার, তুমি আমাকে ক্ষমতায় রাখো, আই উইল ডু দ্যাট, আই উইল মেক শিওর যে তোমার স্বার্থটা আমি এখানে রক্ষা করব। এই পুরো ন্যারেটিভটাই এবং এইটার ফলে আপনি দেখেন এই 2টা হত্যাকাণ্ডর ফলে যখন সে 2014 সালের 5ই জানুয়ারি ইলেকশনে যখন সে রিগিং করলো, একটা ব্ল্যাটান্ট রিগিং, সে মানে 2014 সালের 5ই জানুয়ারির ইলেকশন কিন্তু 1 মাস আগেই শেষ হয়ে গেছে। কারণ 1 মাস আগেই যে অর্ধেক মানে 300টার মধ্যে অর্ধেকেরই বেশি সিটে কিন্তু 1 মাস আগেই ডিসাইড হয়ে গেছে কে জিতেছে। এটা একটা ব্ল্যাটান্ট একটা ভয়ানক রকমের একটা রিগিং ছিল। এবং এই রিগিংটা সে দেখা যাচ্ছে যে ওয়েস্ট তাকে এন্ডোর্স করছে, আমাদের নেইবাররা তাদেরকে এটাকে এন্ডোর্স করছে, না তুমি মানে এই যে মানুষের আপনি এমন আমরা ভোট দিব, ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিয়েছে। এবং এটা পুরো একটা বড় রকমের একটা ডাকাতি, ভোট ডাকাতি, এবং যেটা হচ্ছে যে পুরো পৃথিবীর সামনে দিয়ে। কারণ এটা সে কেন করতে পেরেছে? কারণ সে এই যে আগের হত্যাকাণ্ড করলো, করে দেখালো যে আই এম ইয়োর গুড পার্টনার। কারণ কি বিদেশিরা যেই ধরনের এই সমস্ত ভয়ানক ভোট ট্রিকিং হলে যেই ধরনের আওয়াজ তুলে বাইরের থেকে ইন্টারন্যাশনাল কমিটি, আপনি ওই সময় যে দেখেন ওই আওয়াজটা খুব নিম্ন স্বরের ছিল। এবং 2013 সালে আর একটা ঘটনাও ঘটেছে, সেটা হচ্ছে যে 2013 ডিসেম্বরে প্রচুর ছেলেকে বিএনপিপন্থী এদেরকে 24 জনের, কেউ বলে 18 জন, কেউ 24 জনকে ছেলেকে উধাও করে নিয়েছে, এদেরকে এখনও পাওয়া যায়নি। মানে গুমের সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে একসাথে এতগুলো ছেলে গুম হয়নি। মানে পুরো 2013 সালটাই হচ্ছে ভয়াবহ একটা ইয়ার বাংলাদেশের জন্য। সাইদি সাহেবের মৌলানা সাইদির ভার্ডিক্ট, তারপরে হচ্ছে হেফাজতের আগে এপ্রিলেও একটা হত্যাকাণ্ড হয়েছে, এপ্রিল, তারপরে মে,
এবং শেষে যায় যে ডিসেম্বরে যে গুম, পুরোটা 2013 জুড়ে, এবং সেটার কালমিনেশন হচ্ছে যে আপনার 2014 সালের 5ই জানুয়ারির একটা একপেশে পুরোপুরি আপনার অধিকার হরণকারী একটা ইলেকশন। এই ইলেকশনের ফলে তারা মোটামুটি, আপনি তারপরে রেটরিকটা দেখেন যে পুরোপুরি সে নিশ্চিত যে সে আগামী আরও 2041 সাল পর্যন্ত সে ক্ষমতায় আসবে, বিকজ সে তো বুঝে গিয়েছে যে কীভাবে সে ইন্টারন্যাশনাল যারা এই আওয়াজগুলো তুলবে তাদেরকে অ্যাপিস করতে হয়, তাদেরকে বুঝিয়ে দিতে হয়। এই পুরো তার কাছে আসলে বাংলাদেশের মানুষ কি ভাবছে, বাংলাদেশের জনগণ কি ভাবছে, বাংলাদেশের জনগণের কাছে সে কতটা পপুলার, এটা আসলে তার কাছে মিনিংলেস ছিল, পুরোপুরি একটা মিনিংলেস। এবং সে হত্যাযজ্ঞ করে দেখাচ্ছে যে না, আমি খুবই এখানে একটা স্ট্যাবিলিটি আনতে পারি হত্যা করে, আমি এখানে একটা ভয়ের রাজত্ব এনে আমি এখানে একটা স্ট্যাবিলিটি আনতে পারি। তো এইটারই রিপিট তারা করতে গিয়েছিল ঠিক 2024 সালের এই জুলাই অগাস্টে। আপনি দেখেন ল্যাঙ্গুয়েজগুলো একই, প্রথম থেকেই সে বলছে যে যারা আন্দোলন করছে তারা ইসলামিস্ট, তারা জঙ্গি, তারা এই পুরোটাই হচ্ছে ওই সেই আগের ওয়ার অ্যান্ড টেররের ন্যারেটিভে ইন্টারন্যাশনাল গ্রুপগুলোকে, ইন্টারন্যাশনাল মানে ফরেন পাওয়ারগুলোকে বুঝ দেওয়া যে না, আমরা এই জঙ্গিদেরকে মারছি এবং জঙ্গিদের মারাটা হচ্ছে বৈধ। পুরো একই ন্যারেটিভ, আপনি দেখেন একই ধরনের এই পুরোটা। এবং এখনও যে তারা যে মিথ্যা কথাগুলো বলছে ওই একই ন্যারেটিভ, এর বাইরে কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা দোসর তাদের ন্যারেটিভ একটাই, এর বাইরে কোনো ন্যারেটিভ নাই ওদের। পুরো 2009 থেকে 2024-25 এখন 25 ওদের কোনো সুর, কোনো ধরনের কোনো চেঞ্জ। যারাই ওদের পলিটিক্স করবে না, যারাই ওদের বিরুদ্ধে যাবে তারাই হচ্ছে জঙ্গি, তারা ইসলামিস্ট। এই পুরো জিনিসটাই হচ্ছে যে ওই যে ওয়ার অ্যান্ড টেরর এর ন্যারেটিভে তারা নিজেদেরকে দেখানো যে উই আর দ্য গুড পার্টনার, তুমি আমাকে এন্ডোর্স করো, তুমি আমাকে সাপোর্ট করো। কিন্তু বাংলাদেশের মানুষ এমনভাবে জেগেছিল তার পক্ষে আর আসলে থাকা সম্ভব হয়নি। সেটা মাদ্রাসার ছেলে হোক, একটা লেফটিস্ট ছেলে হোক, যেই সমস্ত ধর্ম মতের পথের সমস্ত মানুষ এসে বুঝেছে যে না, এনাফ ইজ এনাফ। তাকে দাঁড়িয়ে থেকে স্নিগ্ধ, মুগ্ধ, তারপরে আবু সাঈদ, ফায়াজ, এরা তাকে দেখিয়েছে যে না, ইয়োর টাইম ইজ ওভার। এটা একটা মহৎ, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে মহৎ মানে 1971-এর পরে, ওয়ার অ্যান্ড লিবারেশনের পরে এর চেয়ে মহৎ আসলে গণজাগরণ, গণ অভ্যুত্থান হয়নি। এটা একটা রিমার্কেবল ইভেন্ট।